যশোর বোর্ডের অনলাইন ক্লাসরুমের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আমি অর্চনা রানী দাম, সহকারী অধ্যাপক, এসপিসি কাপ্তপুরা স্কুল অ্যান্ড কলেজ, বাগেরহাট সদর, বাগেরহাট। প্রিয় শিক্ষার্থী, আজ আমি তোমাদের প্রথম পত্রের একটা ছোট গল্প নিয়ে আলোচনা করব। গল্পটির নাম আহ্বান। লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় জন্মগ্রহণ করেন 1894 সালের 12 সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের 24 পরগনা জেলার মুরারিপুর গ্রাম। তিনি মৃত্যুবরণ করেন 1950 সালের 1 সেপ্টেম্বর ঘাটশিলায়। উনি ছেলেবেলা কাটিয়েছেন দারিদ্রতার মধ্যে, তবে উনি খুব মেধাবী ছাত্র ছিলেন। মেধাবী ছাত্র থাকায় উনি ম্যাট্রিক এবং আইএ প্রথম বিভাগে পাশ করেন। সেটা ছিল 1914 সাল ম্যাট্রিক এবং 1916 সালে আইএ। 1918 সালে উনি ডিস্টিংশন সহ বিএ পাশ করেন। এই ডিস্টিংশন কথাটা তোমরা অনেকেই বলো যে ডিস্টিংশন কী। ডিস্টিংশন হচ্ছে বর্তমান যেমন 80-র উপরে পেলে সে যেমন একটা ভালো সব পেপারে পাইলে তার কী হয়, সে জিপিএ 5 পায়, সেরকম একটা নম্বর ছিল সে সময় ডিস্টিংশন। উনি সেরকম নম্বর পেয়ে বিএ পাস করেন। তো তিনি কিছুদিন শিক্ষকতা করেছেন, পাশাপাশি তার সাহিত্য সাধনায় রত ছিলেন। তিনি শহর থেকে গ্রামে এসে নিরিবিলি সাহিত্য সাধনা করেছেন। তো তার অপরিচিত দুটো যুগল উপন্যাস আছে, যার মাধ্যমে তিনি বেশি পরিচিত। একটা হচ্ছে পথের পাঁচালী, অন্যটা অপরাজিতা। তাছাড়া অন্যান্য বিখ্যাত গ্রন্থ আছে তার, যেমন দৃষ্টিপ্রদীপ, আরণ্যক, দেবযান ও ইছামতি। গল্প গ্রন্থ আছে মেঘমল্লার মৌরিফুল, যাত্রাবদল, কিন্নর দল। তো আজকে যে গল্পটা তোমাদের আমি আলোচনা করব সেটা হচ্ছে আহ্বান। এই আহ্বান গল্পটা দেখা হয়েছে তার রচনাবলী থেকে সংকলিত হয়েছে। এটি একটি উদার মানবিক সম্পর্কের গল্প। মানুষের স্নেহ মমতা প্রীতির যে বাঁধন, তা ধন সম্পদে নয়, হৃদয়ের নিবিড় আন্তরিকতার স্পর্শেই গড়ে ওঠে। ধনী দরিদ্রের শ্রেণীবিভাগ ও বৈষম্য, বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে যে দূরত্ব সংস্কার ও গোড়ামির ফলে গড়ে ওঠে, তাও বুঝে যেতে পারে নিবিড় স্নেহ, উদার হৃদয়ের আন্তরিকতা ও মানবীয় দৃষ্টির ফলে। দারিদ্র্যপীড়িত মানুষের সহজ সরল জীবনধারার প্রতিফলনও এই গল্পের অন্যতম বিষয়বস্তু। এ গল্পের লেখক দুটি ভিন্ন ধর্ম, বর্ণ ও আর্থিক অবস্থানে বেড়ে ওঠা চরিত্রের মধ্যে সংকীর্ণতা ও সংস্কারমুক্ত মনোভঙ্গির প্রকাশ ঘটিয়েছেন। গল্পটা ধারণা করা হয় লেখক নিজেই এখানে তার কথা তুলে ধরেছেন। আহ্বান হচ্ছে ডাকা, কারো ডাকে সাড়া দেওয়া। তো এই গল্পটা এইভাবে শুরু হয়েছে যে লেখক কোনো এক ছুটিতে গ্রামে এসেছেন বেড়াতে। অনেক দিন আসেন না। পৈতৃক যে ভিটাবাড়ি ছিল তাও সেখানে ঘাস গজিয়ে কিন্তু সেখানে এসে যখন তিনি দেখলেন এই অবস্থায়, তার পাশের বাড়ির বাবার এক বন্ধু চক্রবর্তী মশাই তাকে দেখে বললেন যে বাবা কতদিন আসো না। সে বলল আমি তো শহরে বেশি মাইনে পাই না। তো মাইনে কি, গ্রামে ছেলে গ্রামে আসবে,
আমি খড় দিচ্ছি বাঁশ দিচ্ছি, তুমি এখানে জ্বালাও ঘর বেঁধে এখানে আসো মাঝে মাঝে। আরও দু একজন বলল। লেখক ভাবল ঠিকই তো সবাই বলছে যখন, দেখা যাক। এইভাবে তিনি গ্রামে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ান। তো ঘুরতে ঘুরতে একদিন গ্রামের মধ্যে দিয়ে একটা বড় আম বাগান, সেখান দিয়ে হেঁটে যাচ্ছেন। তো আম বাগানের ছাওয়ায় একটা বুড়ি লাঠি অর্থাৎ নড়ি টক টক করে যাচ্ছে। তো উনি দেখে বললেন, বুড়ি কোথায় যাচ্ছ? তো বুড়ি বলল, বাবা তোমাকে তো চিনলাম না। যে তো আমাকে চিনবেন না, আমি অনেক দিন গ্রামে ছিলাম না, গ্রামে আসি না। ও তা হবে, আমিও তো তিনি থাকতে গ্রামে আসতাম না, এপাড়া ওপাড়া যেতাম না, এখন উনি নেই, আমার যেতে হয় বাজারে। তো লেখক জিজ্ঞেস করলেন যে আপনার স্বামীর নাম কি ছিল? তো বলল যে তিনার নাম নিতে নেই, উনি করাতের কাজ করতেন। তো এখানে দেখা যাচ্ছে সেকালের একটা ধর্মীয় দৃষ্টিভঙ্গি হোক বা সংস্কার হোক, যে স্বামীর নাম মুখে আনত না মেয়েরা, সেইভাবে উনি তাই বললেন, স্বামীর নাম বলল না। তো এইটাই বলার পর বলল, বাবা আমার বড় কষ্ট, উনি থাকতে তো আমি বাজারে যেতাম না, এবারের পরে যেতাম না, তো আমি দিন সকল দিন খেতেও পাই না। যে তোমার ছেলে পেয়ে নেই, আসে এক নাচ জামাই, সে আমাকে দেখে না, তো আমি খুব কষ্টে আছি। এই কথা শুনে লেখক কিছু টাকা বের করে দিলেন পকেট থেকে। ভেবেছিলেন যে এখানেই চুকে যাবে, কিন্তু না, উনি এইভাবে আবার যখন বাড়ি ফিরে আসলেন, ঘুমালেন, সকালে উঠে দেখলেন ওই বুড়ি আবার ওই তার বাড়িতে এসে হাজির, এক কাঁঠাল তলায় বসে আছে। তো উনি এক জ্ঞাতি খুড়োর বাড়িতে উঠেছেন, সেখানে খান। ওই জ্ঞাতি খুড়ো পরিচয় করে দিলেন বুড়ি কে ছিল, তার জমির করাতের স্ত্রী। এইটে বুড়ি সব শুনতে পেলেন না, দেখতে পেলেন না, আবার ডাকলেন, ও বাবা তুমি উঠেছো, আসো কাছে। কাছে এসে তারপর ওই আবার সেই জিজ্ঞেস করলো যে কেমন আছে কি দেখি। এইভাবে বুড়ির সাথে পরিচয় হলো। লেখক পরদিন চলে গেল। আবার অনেক দিন পরে একটা ছুটিতে, জ্যৈষ্ঠ মাসের ছুটিতে উনি আবার আসলেন। আসলে দেখা গেল যেদিন তিনি আসলেন খবর পেয়ে উনি খবর রাখতেন, পরদিনই আবার উনি চলে আসতেন কিছু আম নিয়ে। বুড়ি এসে লেখক যখন উঠলো যে ওটা কি, বললো আম, বড় মিষ্টি, খেয়ে দেখো ও গোপাল আমার। তো এই যে সম্বোধনটা করলো লেখকের তখন খুব ভালো লাগলো। মা পিসিমা থাকতে এই রকম সম্বোধন শুনেছেন, বুড়ির একটা মায়া পড়ে গেছে। এই যে দুটো ভিন্ন ধর্মের মানুষ, লেখক হিন্দু ধর্মের আর বুড়ি হচ্ছে মুসলমান ধর্মের, তো এই যে স্নেহ মায়া মমতা, এতে একটা উনি ঠিক পেলেন। তারপরেও বুড়ির তো কেউ নেই, তো বললো যে তুমি এত কষ্ট কেন করো। দেখা গেল ওই দিন আম নিয়ে আসলো, পরের দিন আবার কটা শশা এনে বলছে, বাবা খাও দেখি নুন দিয়ে আমার সামনে, আমি একটু দেখি যে তুমি খাচ্ছ। এইভাবে একটার পর একটা যে কয়দিন থাকতে লাগলো, কোনো দিন কাঁচকলা, কোনো দিন কুমড়োর ফালি, এরকম এনে লেখককে দেয়। তো একদিন সকালে উঠে বলছে, বাবা তুমি দুধ খেতে পাচ্ছ ভালো, কোথায় খাচ্ছ? বললো যে আমি জ্ঞাতি খুঁড়ো বাড়ি, বলছি খুঁটি গোয়ালিনি দেয়। ও বাবা ওই দুধ, ও তো অর্ধেক জল মেশানো। তো এই বলে চলে গেল। দেখা গেল পরদিন সে আবার তার জন্য দুধ নিয়ে হাজির। যে কোথায় পেলে দুধ নিয়ে? আমি আমার সেই পাতানো মেয়ের কাছে বলে রেখেছিলাম, সে দুধ দিয়েছে। তো বাবা দুধ খেয়েও লেখক ভাবলো যে বুড়ি তো গরিব মানুষ, তো আমার জন্য দুধ আনছে, কিছু পয়সা তাকে দিল। কিন্তু এতে বুড়ি কিছু দমে গেল, কিন্তু সে দমে থাকেনি। তার ছেলে মেয়ে যেমন কোনো কষ্ট দিলে সে মনে রাখে না, সেই রকম আবারও সে লেখকের পরে লেখক চিন্তা করলো যে স্নেহের দান মনে হয় এমন করা ঠিক হয়নি। এইভাবে সে চলে গেল। আবার কিছুদিন পর আশ্বিনের ছুটিতে সে আসছে, এসে ওই আবার সে দেখে যে এদিন আর তার সেই পাতানো মেয়ের মুখে শুনতে পেল যে সে খুব অসুস্থ। তখন সে আবার ওই বুড়িকে একদিন বিকেলে হাঁটতে হাঁটতে দেখতে গেল। বুড়ি
তার জন্য একটা খেজুরের পাতার পাটি বুনেছিল, সেটা বসতে দিতে বলল পাতানো মেয়েকে। সে বসলে অনুযোগের স্বরে ছেলে মেয়েকে যেমন মানুষ বলে সে বলল, বাবা আমি অসুস্থ, তাও তুমি দেখতে আসলে না, জানি যে তুমি আমার কথা মনে করো না, আমি সবসময় তোমার কথাই মনে করি। এই সব বলে লেখককে আবার বলল, বাবা আমি যদি মরে যাই তাহলে তুমি আমার কাফনের কাপড়টা কিনে দেবে বাবা। তো গোপাল বলছে, বাবা গোপাল যখন ছেলে মেয়েকে যেমন এরকম করে সেরকম। লেখক সেই কথা শুনলো এবং তার সাথে সাথে কিছু পথ্য ফলের জন্য টাকা দিয়ে আসলো ওই পাতানো মেয়ের কাছে। সে দিয়ে চলে আসলো। এসে আবার শহরের কোলাহলময় জীবনে সে অনেক কিছু ভুলে যায়, গ্রামের এই বুড়িমার কথা মনে থাকে না। সে এর যাত্রা বেঁচে ওঠে। পরবর্তী যাত্রা আবারও অসুস্থ হয়। লেখক প্রায় বছরখানেক পরে আবার শরতের ছুটিতে আবার এসেছেন। এসে তখন আসবেন, ছুটির মাত্র 2 দিন বাকি। আসতে আসতে পথ থেকে শোনেন যে সে ওই দিগম্বরী সে খবর দিল যে সেই বুড়িমা মারা গেছে। তার পাতানো মেয়ের কাছ থেকে সে জেনেছে। সে বারবার সেই তোমার কথা বলেছে, কিন্তু সে নিজে নিজে তখন ভাবছে আমি কেন এই 2 দিনের ছুটিতে আসলাম। তার স্নেহতুর আত্মা আমাকে বহুদূর থেকেই মনে হয় টেনে আনছে। তারপর কি করবে, তার নাত জামাই এসে তাকে খবর দিল বুড়ি মারা গেছে। তখন তার মনে পড়লো বুড়ি তো বলেছিল যে কাফনের কাপড়টা তাকে কিনে দিতে। তখন নাত জামাইয়ের কাছে কাপড় কেনার জন্য টাকা দিল এবং গ্রামের প্রবীণ যে লোক শুকুর আলী, তারপর নাসের, আবেদ আলী, গনি, এরা সবাই দেখলো যে বুড়িকে যেখানে কবর দেবে 12টা নাগাদ কবর দেবে বলে গেছিল, সেখানে যে সবাই উপস্থিত। এবং গ্রামের প্রবীণ লোক শুকুর আলী বলল যে আমরা তো সবাই এক এক কোদাল মাটি দিচ্ছি, বাবা তুমিও এক কোদাল মাটি দাও। তাও লেখক তখনই ওই সেই বুড়িমার কবরে সেও এক কোদাল মাটি দিল। দেওয়ার পর তার মনে হতে লাগলো যে যদি সে বেঁচে থাকতো তাহলে বলতো ও গোপাল আমার। তো সেই কথা তখন তার মনে হতে লাগলো। তাই আমরা এই গল্পে দেখতে পেলাম যে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে মানুষের উদার মানবিক সম্পর্ক কোনো কিছুই বাধা হয়ে দাঁড়াতে পারে না। একজন মুসলমান মা, একজন হিন্দু ছেলে, তাদের যে আন্তরিকতা, যে হৃদয়ের টানে সে মৃত্যুর পরে সে গ্রামেই ছুটে এসেছে তার কথা রাখার জন্য। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো, সবাই মাস্ক ব্যবহার করো। সবাইকে ধন্যবাদ।